আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নাম্বার ৮ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতির সিলেট বোর্ড 2017 সালে আসা একটি কোশ্চেনের সমাধান দেখব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা পূর্বের ক্লাসটি অংশগ্রহণ করনি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে পূর্বের ক্লাসটি একটু দেখে আসো, তাহলে আজকের এই অঙ্কের সমাধান তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা আমাদের একটু কোশ্চেনটা দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে জনাব সাদমান নুহিন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি সাদমান অটো ফ্যাশন ডিজাইন হাউসে কর্ণধার। তোমরা একটু স্ক্রিনে দেওয়া প্রশ্নটি একটু দেখো আমার সাথে সাথে, আমি পড়তেছি। তিনি 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটি স্বয়ংক্রিয় ডিজাইন মেশিন আমদানি করেন। মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করতে হবে। মেশিনটির আনয়ন খরচ ও সংস্থাপন খরচ বাবদ যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল 4 বছর। অনুমান করা যায় যে মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যায় 1,20,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল অবচয় নির্ণয় করো। তো অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আমি এর আগের ক্লাসে তোমাদের দেখাইছি যে অবচয় যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আগে অবচয়ের হার জানতে হবে। অবচয়ের হার জেনে তারপর আমাদের অঙ্ক করতে হবে। এখন প্রত্যেক অঙ্কেই আমাদের অবচয়ের হারটা খুবই প্রয়োজন, কারণ আমি অবচয়ের যে সূত্র আছে বের করার, সেই সূত্র দিয়ে শুধু 1 বছরের অবচয় নির্ণয় করতে পারবো, বাট আমি যদি অবচয়ের হার বের করে নেই তাহলে যে কোনো বছরের অবচয় বের করতে পারবো। তো আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধানের দিকে আগাবো। আমাদের ক নম্বরে বলা হচ্ছে অবচয় নির্ণয় করো। তো আমরা জানি ক্রমহ্রাসমান, প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান হার পদ্ধতিতে অবচয় নির্ণয় করে এখানে বলা হয়েছে। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার, এই কথাটা আমরা একটু লিখলাম। অবচয় হার বের করার সূত্রটা কি হবে? আমরা জানি 100%, এটার সাথে ভাগ করব আয়ুষ্কাল। আর এই সম্পদটির আমাদের আয়ুষ্কাল দেয়া হয়েছে 4 বছর জীবনকাল। তাহলে 4 দিয়ে ভাগ করব এবং পরবর্তীতে আমরা গুণ করব 2 দিয়ে। তাহলে 100 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি 25, 25 এর সাথে 2 গুণ করলে আসবে 50%। এটা ছিল আমার অবচয় হার। এবার আমাদের বের করতে হবে অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্য যদি আমি বের করতে চাই তাহলে আমাকে সম্পত্তির মোট ক্রয় মূল্য বের করতে হবে। তো আমরা প্রথমে সম্পত্তির মোট ক্রয় মূল্য বের করব। এখানে আমরা লিখব, এখানে আচ্ছা, আমরা এটা কি লিখছিলাম? এখানে ছিল হচ্ছে সে কি কিনছে, একটি মেশিন ক্রয় করছে। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য, তো এখানে লিখব মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ ভ্যাট যোগ অন্যান্য খরচ। কি ছিল? ভ্যাটের সাথে আমাদের এখানে অন্যান্য খরচ ছিল হচ্ছে আমদানি শুল্ক এবং হচ্ছে সংস্থাপন খরচ, আনয়ন খরচ এবং হচ্ছে সংস্থাপন খরচ। তাহলে আমরা এখানে দেব আনয়ন খরচ, আনয়ন খরচ, সংস্থাপন খরচ, সংস্থাপন খরচ। তো আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা ছিল? আমরা এটা 10 লক্ষ টাকায় ক্রয় করছিলাম।
10 লক্ষ। ভ্যাটটা আমরা জানি না, তো আমরা এখানে ভ্যাটটা বের করব। তো ভ্যাট বের করার জন্য এখানে লিখব ভ্যাট সমান সমান আমাদের এখানে 10 লক্ষ টাকার উপরে 15% ভ্যাট ধরা হয়েছে, তাহলে গুণ দেব আমরা 15%। 10% আসবে 1 লাখ, 15% আসবে 1.5 লাখ টাকা, তাহলে 1,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের ভ্যাটের মূল্য। এবং এইটার সাথে এখন আমরা 1,50,000 টাকা যোগ করব। আমাদের আনয়ন খরচ ছিল কত? আমাদের আনয়ন খরচ ছিল 10,000 টাকা এবং আমাদের সংস্থাপন খরচ হচ্ছে 15,000 টাকা। তাহলে এই টোটালে আমাদের কত আসে? 10 লক্ষ, 11 লক্ষ, 50,000, 10,000, 60,000, 15,000, 75,000। তাহলে এখানে আসবে 11,75,000 টাকা। এই টাকা হচ্ছে কি আমাদের সম্পত্তির মোট মূল্য। এই মোট মূল্য থেকে আমাদের বের করতে হবে কি? অবচয়যোগ্য মূল্য। কি বের করতে হবে? অবচয়যোগ্য মূল্য। আমরা এখানে বের করব। আবার অবচয়যোগ্য মূল্য সমান সমান 11,75,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। এই অবচয়যোগ্য মূল্য বের করতে হলে আমাদের সম্পত্তির মোট ক্রয় মূল্যর সাথে কি বের করতে হয়? ভগ্নাবশেষ মূল্য। তো ভগ্নাবশেষ মূল্য এখানে ওরা বলছিল 1,20,000 টাকা। তবে 1,20,000 টাকা মাইনাস করে দেব। মাইনাস করলে আমাদের এখানে 10 থেকে 1 লক্ষ বাদ দিলে 11 থেকে 10 1 লক্ষ বাদ দিলে 10 লক্ষ থাকে, 20 বাদ দিলে 55,000। তাহলে আমাদের এখানে আসবে 10,55,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের কি? অবচয়যোগ্য মূল্য। তো আমরা এখানে লিখব অতএব অবচয় অবচয় সমান সমান 10,75,000 গুণন 50%। আমাদের 50% যদি আমরা গুণ করি আমাদের কত আসবে? আচ্ছা, আমাদের এই অঙ্কে শুধুমাত্র অবচয়ের হার বের করতে বলছিল। তো আমরা অবচয়ের হার এবং হচ্ছে সম্পত্তির মোট মূল্য বের করতে বলছিল। তো আমরা এখানে অবচয়ের হার বের করে ফেলছি এবং সম্পত্তির মোট মূল্য বের করে ফেলছি। তো আমাদের এখানে অবচয়যোগ্য মূল্যের আর প্রয়োজন নাই। এই এই কাজটুকু আমরা খ নম্বর অঙ্কে আমরা আবার দেখব। আমাদের ক নম্বরে এতটুকুই বের করতে বলছে, অবচয়ের হার বের করো এবং সম্পত্তির মোট ক্রয় মূল্য বের করো। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বরে আমাদের কি বলা হচ্ছে? খ নম্বরে আমাদের বলা হচ্ছে যে 4 বছরের অবচয় দেখে একটি অবচয়ের সারণী তৈরি করো। দেখো, অবচয়ের সারণী তৈরি করতে বলছে। যখন তোমাদের অবচয়ের সারণী বা তালিকা তৈরি করতে বলবে তখন কি ছক করতে হবে এটাও আমি গত ক্লাসে দেখাইছি। আজকে আমরা আবার একটু দেখব প্র্যাকটিক্যালি। তো আমরা যদি এই অঙ্কটি করতে চাই, খ নম্বরে অবচয়ের সারণী, তো এখানে লিখব নিম্নে 4 বছরে অবচয় সারণী দেয়া হলো। অবচয় সারণী দেওয়া হলো। আচ্ছা, এবার 4 বছরের অবচয় সারণী যেহেতু দেওয়া আছে, আমরা এখন অবচয় বের করার জন্য প্রথমে একটি ছক এঁকে নিচ্ছি। এই ছকের এখানে আমরা প্রথমে দেব কি? প্রথমে দেব সাল। সাল, তারপর আমাদের প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্য সম্পদে। এরপর আমরা দেব অবচয় হার। এরপর দেব অবচয়। যেহেতু আমাদের এখানে অবচয় সারণী তৈরি করতে বলছে, তাই আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় দিতে হবে। তাহলে এখানে লিখবো আমরা পুঞ্জীভূত অবচয়। অবচয়
এরপর আমরা লিখব সমাপনী মূল্য। সমাপনী মূল্য। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ক্রমহ্রাসমান হার পদ্ধতিতে অবচয় তালিকাটা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এটা হচ্ছে কত সাল, আমাদের এটা হচ্ছে আমরা যখন এই সম্পত্তি কিনছিলাম তখন ছিল এটা 2012 সালের 1 জুলাই তারিখে জাপান থেকে 10,000 টাকা মূল্যের একটি আমরা ক্রয় করছিলাম। কি ক্রয় করছিলাম? মেশিন ক্রয় করছিলাম 10 লক্ষ টাকা মূল্যের একটি জাপান থেকে। আচ্ছা, জাপান থেকে যেহেতু ক্রয় করছি, আর এই সম্পত্তির আমাদের মোট ক্রয় মূল্য ছিল কিন্তু 11,75,000 টাকা। 11,75,000 টাকা। প্রথমে আমরা যে সম্পত্তি ক্রয় করছিলাম সেটা কিনছিলাম আমরা জুলাই মাসে। তো এখানে আমরা 6 মাসের সুদ ধরবো। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথমে আমরা এখানে লিখলাম 2012, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এটা আমার হচ্ছে সম্পত্তির মোট মূল্য ছিল কত? 11,75,000 টাকা। এই টাকার উপরে আমরা এখন প্রারম্ভিক মূল্যের উপরে 50% কি ধরবো? অবচয় ধরবো। তো 50% অবচয় ধরলে এইটার সাথে আবার গুণ হবে 12/6, অর্থাৎ আমাদের 6 মাসের অবচয় ধরতে হবে। তাহলে আমাদের আসবে 2,93,750। এরপর আমরা এখানে সমাপনী মূল্যটা লিখবো। সমাপনী মূল্য হবে এই 2,93,750 11,75,000 সাথে মাইনাস করলে আমাদের আসবে 8,81,250। এখন পুঞ্জীভূত অবচয় যেটা, সেটা হচ্ছে এই অবচয়ের যোগফল। তো প্রথম তারিখে আমাদের কিন্তু কোনো কিছু নাই, এজন্য প্রথমটা যা আছে তাই আমরা বসাবো 2,93,750। এটা ছিল আমাদের 2012 সাল। আমি এখানে 6 মাসের সুদ ধরছি। এরপর 2012 পর আমাদের যেহেতু 4 বছরে করতে বলছে, আমরা লিখব 13 সাল। 2013 সালে আমাদের এই টাকার উপরে আবার হচ্ছে সুদ ধরতে হবে। তাহলে 8,81,250, এটার উপরে আমরা আবার 50% সুদ ধরবো। এইটা হবে 1 বছরের জন্যই। আমাদের আসবে 4,40,625 টাকা। এই টাকা আবার এই টাকার সাথে আমরা যোগ করে দেব, তাহলে আমাদের আসবে 7,34,375 টাকা। এই টাকা আমরা এবার এই টাকার সাথে মাইনাস করব। মাইনাস করলে অর্থাৎ আমাদের এই টাকার সাথে এই অবচয়টা আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমাদের ফলাফল আসবে 4,40,625। 4,40,625। আচ্ছা, এটা গেল আমাদের 2013 সালের অবচয়, এবং এখানে আমরা বের করব 2014 সালের অবচয়। 2014 সালে 4,40,625 এই টাকার উপরে আমরা হচ্ছে অবচয় ধরবো। 4,40,625-এর উপরে আমরা 50% অবচয় ধরলে আমাদের টাকা আসবে কত? আমাদের টাকা আসবে 2,20,313। 2,20,313। এই টাকাটা আবার হচ্ছে এই টাকার সাথে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে 7 লক্ষ আর 2,20,313 যদি আমরা যোগ করি, তাহলে আসবে 9,54,688। এরপর এখানে এই টাকার সাথে আমরা এখন আমাদের এই বর্তমান যে অবচয়টা আসছে এইটার এটা মাইনাস করে দেব। তাহলে 2,20,000-এর সাথে 4,40,625 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের থাকবে 2,20,312। 2,20,312 এই পেয়ে গেলাম। এবার এই টাকার উপরে আবার এইখানে 2015 সালে আমাদের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2015 সাল লিখবো। এই 2,20,312, 2,20,312 লিখে দিলাম। এইটার উপরে এখন আবার 50% সুদ ধরবো। দেখো, আমি যদি এই 2,20,312 উপরে 50% ধরি, তাহলে আমাদের আসবে 1,10,000
156। এখন তাহলে কিন্তু আমাদের যে ভগ্নাবশেষ মূল্য, আমাদের কিন্তু এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য, তোমরা যদি কোশ্চেনটি খেয়াল করো দেখবে এখানে এই অঙ্কে সবার শেষে ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল 1,20,000 টাকা। আমি যদি এই টাকার উপরে আবার 50% সুদ ধরি, তাহলে আমাদের যে ভগ্নাবশেষ মূল্য ছিল সেটা কিন্তু আর থাকতেছে না। তো এই অঙ্ক করার সময় আমরা আগেই এখানে সমাপনী মূল্য নামায় দিব 1,20,000 টাকা। এই 1,20,000-এর সাথে আমরা এই 2,20,312 মাইনাস করব। মাইনাস করলে যে টাকা থাকবে এইটাকে অবচয়ের ঘরে ধরবো, এটার এইখানে হার ধরবো না। এটা সর্বশেষ কাজের ক্ষেত্রে এই কাজটা আমরা করব। তাহলে 50%-এর সাথে যদি আমরা 2,20,312 মাইনাস করে দেই, তাহলে আমাদের থাকবে কত? 1,10,000 টাকা, 1,312। তাহলে আমাদের অবচয়ের পরিমাণ আসবে 1,312 টাকা। এরপর এইখানে এই টাকাটা এই টাকার সাথে যোগ হয়ে যাবে, তাহলে আমাদের আসবে কত? 10,55,000। 10,55,000 টাকা হচ্ছে আমাদের অবচয়। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান, যেখানে আমরা একটি অবচয়ের সারণী তৈরি করছি। আচ্ছা, আমি একটু তোমাদের সুবিধার্থে এই বিষয়টা আরেকবার একটু আলোচনা করে দিই। প্রথমে আমাদের এখানে শব্দের মোট মূল্য কত টাকা ছিল? 11,75,000 টাকা। যদি আমরা এটা সরলরৈখিক পদ্ধতিতে সমাধান করতাম, তাহলে এই 11,75,000 সাথে আমরা আগেই ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে তারপর পার্সেন্টেজ ধরতাম। যেহেতু আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি ধরছি, তাই ভগ্নাবশেষ মূল্য আর করলাম না। আমরা ডিরেক্ট 11,75,000 উপরে 50% সুদ ধরলাম 6 মাসের, বিকজ এটা জুলাই মাসে ক্রয় করা হয়েছিল। আমাদের 2,93,750 টাকা আসলো। এই টাকাটাই আমার পুঞ্জীভূত অবচয় হয়ে গেল। তারপর এই টাকার সাথে আমরা এখন এই টাকাটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এইখানে টাকা চলে আসবে। এরপর এই টাকাটাই আবার আমাদের এইখানে আসবে, যেটা সূত্রে আমরা আবার 50% ধরবো, তাহলে আসবে আমাদের 40,000 টাকা। এই টাকা আর হচ্ছে এই টাকা, মানে এই দুইটা টাকা আমরা যোগ করে এইখানে ফলাফল বসাবো। এটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয় বের হওয়ার পর এই টাকাটা আর হচ্ছে এই টাকাটা, অর্থাৎ আমাদের এই দুইটা টাকা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে এইখানে ফলাফল নামবে 4,40,625। এই টাকাটা আবার এইখানে আসবে, এইটার উপর আবার 50% সুদ ধরবো। আমাদের যথারীতি অবচয় আসবে। এই অবচয় পুঞ্জীভূত অবচয় আগের বছর আর বর্তমান বছরের অবচয়, এটা যোগ করব, আমরা এখানে বসাবো। এরপর যে অবচয়টা, সেই অবচয়ের সাথে প্রারম্ভিক মূল্যটা মাইনাস করে দিয়ে এখানে বসাই দেব। এবং সর্বশেষ বছরে আমরা যে কাজটা করব, সর্বশেষ বছর আমাদের কি করতে হবে? এই 1,20,000 টাকা যেহেতু ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল, তাই এইখানে এইটার উপর আমরা অবচয় যাই ধরি না কেন, এটা কিন্তু 1,20,000 টাকাই হবে। সর্বশেষ বছর আমি 50% যদি 2,20,312 উপরে ধরি, তাহলে আসবে 1,10,156 টাকা। কিন্তু এইটা আমরা ধরতে পারবো না, কারণ আমাদের বলছে যে হিসাবকাল শেষে 1,20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য থাকে। এই কারণে আমরা এটা করতে পারবো না। আমাদের কি করতে হবে? 1,20,000 টাকাকে আগে ভগ্নাবশেষ মূল্য রাখবো, এরপর এই ভগ্নাবশেষ মূল্যের সাথে এটাকে মাইনাস করে দিয়ে যে টাকা থাকবে সেই টাকা এখানে বসাবো। এরপর এই পুঞ্জীভূত অবচয়ের সাথে এটা যোগ হয়ে যাবে। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব আমাদের গ নম্বর প্রশ্নের সমাধানটি। তো গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে, তোমরা যদি প্রশ্নটি খেয়াল করো, মেশিন আমদানির জন্য সাধারণ জাবেদা ও অবচয় সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও। তো আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে আমাদের যদি জাবেদা আসতে পারে, খতিয়ান আসতে পারে, অবচয়ের তালিকা হতে পারে। তো সেই ভিত্তিতে এখানে কিন্তু দেখো তোমাদের জাবেদা করতে বলেছে। তো জাবেদা করতে হলে আমি তোমাদেরকে বলছিলাম যে বছর আমরা সম্পত্তি ক্রয় করব, সেই বছর আমাদের 3টা জাবেদা হবে, এবং পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে কয়টি? 2টি। এখন সেটা কিভাবে করতে হয় সেটা একটু তোমরা খেয়াল করো। তো এখানে প্রথমে আমি 2012 সালে সম্পত্তি ক্রয় করছিলাম, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার কি করব আমরা? জাবেদা। তো আমার এখানে একটু বেশি জায়গা লাগবে, তার জন্য অর্ধেক পেজে একটি জাবেদা, পরবর্তী জাবেদা বাকি অর্ধেক পেজে করব। প্রথমে তার, এরপরে কি আমাদের বিবরণ,
এরপর আমাদের কি খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট, তারপর কি ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট করার পরে আমরা প্রথমে এখানে তারিখ লিখবো, কত তারিখ, জুলাই 1, 2012। তাহলে 2012 জুলাই এখানে দিয়ে দিলাম। এই তারিখে 1 তারিখে আমি সম্পত্তি ক্রয় করছি। তাহলে এখানে আমার সম্পত্তির মোট মূল্য ছিল কত, আমার সম্পত্তির কিন্তু মোট মূল্য ছিল 11,75,000 টাকা। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এখানে ডিজাইন মেশিন লিখব। ডিজাইন মেশিন লিখতে পারো বা শুধু মেশিনও লিখতে পারো। আমাদের এখানে ডিজাইন মেশিন হচ্ছে কত টাকা, ডিজাইন মেশিন হিসাব আমরা করব ডেবিট এবং ব্যাংক হিসাব করব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের জাবেদার ক্ষেত্রে যেটা করা লাগে, এখানে একটা কারণ দেওয়া লাগে। তো আমরা এখানে একটা কারণ দিয়ে দিব, সেটা কি, আনুষঙ্গিক খরচ এবং হচ্ছে ভ্যাট ইত্যাদি দেওয়ার পর আমাদের এত টাকা আসছে, এই কথাটা বলে দেব। তারপর এখানে কত টাকা আসবে, আমাদের 11,75,000 টাকা ছিল উত্তর। এই 11,75,000 ডেবিটের ঘরে এবং এইখানে ক্রেডিটের ঘরে 11,75,000 টাকা। এরপর আমাদের এই 2012 31শে ডিসেম্বর আসছে। তো 2012 31 ডিসেম্বর, হ্যাঁ, তাহলে এখানে ডিসেম্বর লিখে দিলাম। ডিসেম্বর 31, 2012 আমার এখানে অবচয় ধরতে হবে। তো অবচয়ের জাবেদা কি, আমরা জানি অবচয় হিসাব কি হয়, অবচয় হিসাব হয় ডেবিট। আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার এখানে আমরা একটা কারণ দিয়ে দিব। কারণটা কি, যেহেতু স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়েছে, এখন এই অবচয়ের পরিমাণটা ছিল কত, আমাদের 2,93,750 টাকা। তাহলে 2,93,750 টাকা দিয়ে দিলাম আমরা। এরপর এইখানে 2,93,750 টাকা দিয়ে দিলাম, গেল এটা আমাদের। এরপর এই অবচয় হিসাবটাকে আমাদের বন্ধ করতে হবে। অবচয় হিসাব বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, অবচয় হিসাব বন্ধ করার জন্য আমাদের আরেকটি জাবেদা করতে হবে। সেটা কি, অবচয়কে ব্যয় যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা ব্যয় হিসাবকে ক্রেডিট করে দিব। তাহলে এখানে অবচয় হিসাবটা আমরা করব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট করব। এবং এইখানে আমরা দেব আয় সারাংশ, আয় সারাংশ অথবা বিশদায় বিবরণী দিতে পারো। আমি আয় সারাংশ দিয়ে করতেছি। আয় সারাংশ হিসাব করব কি আমরা ডেবিট। এরপর এখানে কারণ দেব কি, অবচয় হিসাবকে বন্ধ করা হলো বা একটি ব্যয় হিসাব বন্ধ করা হলো, এই মর্মে আমরা দেব। এখানে টাকার পরিমাণ কত হবে, 2,93,750, 2,93,750। ক্রেডিটের ঘরে 2,93,750। এরপর আমরা 2012 সাল শেষ করলাম। এবার 2013 সালের জন্য আবার জাবেদা হবে। তো 2013 সালের শুরুতে কিন্তু আমি কোনো সম্পদ কিনি নাই। আমি এখন ডাইরেক্ট হচ্ছে কি করব, ডিসেম্বর 31, হ্যাঁ, ডিসেম্বর 31 তারিখ দিয়ে আবার অবচয় হিসাব লিখবো। কি হিসাব লিখবো, অবচয়, অবচয় হিসাব করব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব করব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আমাদের টাকার পরিমাণ কত হবে, আমাদের এখানে দ্বিতীয় বছর আমার অবচয় আসছিল 4,40,625। তাহলে এখানে লিখবো 4,40,625, এখানেও লিখবো 4,40,625। আমি তোমাদের বলেছিলাম যে প্রথম বছর বা যে বছর আমরা সম্পত্তি ক্রয় করি এবং যে বছর সম্পত্তি বিক্রয় করি, শুধু ওই বছরের জন্য আমরা 3টা জাবেদা করব। এছাড়া প্রত্যেকটি বছরের জন্য আমরা 2টি করে জাবেদা করবো। একটা হচ্ছে অবচয়, মানে যেটা আমাদের ব্যয়, সেটাকে আমরা কি করব, ধরবো এবং ব্যয়টাকে বন্ধ করবো, এই জন্য 2টা জাবেদা। দেখেন পরবর্তী বছর ডিসেম্বর আবার 31 তারিখ, এখানে কি করব, আমরা এখানে আয় সারাংশকে ডেবিট করব, আয় সারাংশ হিসাব করব আমরা ডেবিট এবং অবচয় হিসাবটাকে করব কি ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণটা কত, এই যে যত টাকা আমরা অবচয় ধরছি এই বছর, এত টাকাটাকে আমরা কি করব,
বন্ধ করে দেব। এই জন্য আমরা এখানে 4,40,625 এবং এখানে লিখবো 4,40,625। এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। তো এইখানে আমাদের হচ্ছে আরো 2 বছরের জাবেদা যোগ হবে। তোমরা এইভাবে করেই আবার পরবর্তী 2 বছরের জন্য দুইটি করে জাবেদা দিয়ে দিবা। একটা হচ্ছে অবচয় ব্যয় হিসাবের জন্য, আর একটা হচ্ছে ব্যয় হিসাব বন্ধ করার জন্য। এভাবে আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতির কোশ্চেনগুলো সমাধান করতে হয়। আশা করি আজকের ক্লাসটিতে তোমাদের ক্লাসটির পরে ক্রমহ্রাসমান পদ্ধতির তালিকা, জাবেদা এবং অবচয় হার কিভাবে নির্ণয় করতে হয় এবং অবচয় কিভাবে নির্ণয় করতে এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আর যারা যারা আমার পূর্বের ক্লাসটি দেখোনি, এই ক্লাসটি আগে দেখে নিয়ে এসে তারপর এই ক্লাসটি দেখো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে এবং বুঝতে পারবা খুব সহজেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বা পরবর্তী রেকর্ডের ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।